নমস্কার, সংবাদ পড়ছি চন্দ্রিমা শিরকার। আজকে বিশেষ বিশেষ খবর হলো ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহরের সৌন্দর্য সংরক্ষণে সাধারণ নাগরিকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে বললেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত বিদ্যালয়ে ও মাদ্রাসায় জাতীয় গান বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক, নির্দেশ শিক্ষা দপ্তরের। বিজনেস কনক্লেভে শুধু চা ক্ষেত্রে 726 কোটি টাকার মৌ স্বাক্ষরিত হবে, জানালেন টিডিডিসির চেয়ারম্যান। বিশ্বকাপ ফুটবলের শেষ 16-এ আজ রাত আটলান্টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। বিদায় পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের বিন্তাং আদিপূর্ণা সম্মানে ভূষিত করা হয়। এদেশের রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্টো আজ জাকার্তার রাষ্ট্রপতি প্রাসাদে ইস্তানা মেবদেকাতে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এই সম্মানে ভূষিত করেন। এর আগে দুই নেতা তার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে প্রতিনিধি পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাণিজ্য, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা, সাংস্কৃতিক আদান প্রদানের সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়। এরপর ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা, খনিজ, কৃষি, ইস্পাত সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি সমঝোতার স্মারক বিনিময় হয়। नमस्कार। सलामत सियांग। सबसे पहले मैं इस गर्मजोशी भरे स्वागत के लिए अपने मित्र प्रेसिडेंट प्रबोवो को उनका हृदय से आभार व्यक्त करता हूं। पिछले वर्ष भारत के गणतंत्र दिवस के मुख्य अतिथि के रूप में हमें उनका स्वागत करने का अवसर मिला और आज उनके आत्मीयता भरे निमंत्रण पर इंडोनेशिया की यात्रा करते हुए मुझे बहुत खुशी हो रही है। आज सुबह मुझे बहुत स्नेह के साथ, आदर के साथ इंडोनेशिया का सर्वोच्च सम्मान दिया गया है। ये सम्मान कोटि कोटि भारतवासियों का है। इंडोनेशिया के लोगों की भावनाओं का है। भारत और इंडोनेशिया के ऐतिहासिक और आत्मीय संबंधों का है। मैं प्रेसिडेंट प्रबोवो जी, इंडोनेशिया की सरकार और यहां की जनता का हृदय से आभार व्यक्त करता हूं। फ्रेंड्स, बीते वर्षों में भारत और इंडोनेशिया के संबंधों में एक नई ऊर्जा, एक नया विश्वास और एक नई गहराई आई है। 2018 में बनी हमारी कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनरशिप आज एक नई उड़ान ले रही है। हम डेवलपमेंट, सिक्योरिटी, टेक्नोलॉजी, कल्चर और एजुकेशन हर क्षेत्र में महत्वपूर्ण कदम बढ़ा रहे हैं। मुझे विश्वास है आज से भारत इंडोनेशिया साझेदारी का एक सुनहरा अध्याय शुरू होगा।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত সম্প্রসারণবাদ নয়, উন্নয়নবাদের নীতিতে বিশ্বাসী। ইন্দোনেশিয়ার সংসদ সদস্যদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, সবকা সাথ সবকা বিকাশ এর মন্ত্র নিয়েই ভারত এগিয়ে চলেছে। ভারত ও ইন্দোনেশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের রাজধানী হাজার হাজার কিলোমিটার দূরে হলেও সমুদ্রপথে ব্যবধান মাত্র 150 কিলোমিটার। তাঁর কথায়, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সমুদ্র কখনো দূরত্বের প্রতীক নয়, বরং দুই দেশকে যুক্ত করা এক সেতু এবং অভিন্ন ভবিষ্যতের কেন্দ্র। প্রতিরক্ষা ও নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা এবং বাণিজ্য ক্ষেত্রে দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। एक दूसरे के करीब लाती है, वो है हमारा मजबूत लोकतंत्र और लोकतंत्र में विविधता। भारत दुनिया का सबसे बड़ा लोकतंत्र है, मदर ऑफ डेमोक्रेसी है, और इंडोनेशिया दुनिया की तीसरी सबसे बड़ी डेमोक्रेसी है। भारत में सैकड़ों भाषाएं और अनेक परंपराएं हैं, तो इंडोनेशिया में भी सैकड़ों भाषाएं और अनेक परंपराएं हैं। भारत में वसुधैव कुटुंबकम का मंत्र है, तो इंडोनेशिया में भिन्नेका तुंगल इक्का का विचार है। हम दोनों ने अपने लोकतंत्र में इस विविधता को ही अपनी एकता की नींव बना लिया है। ऑनरेबल मेंबर्स, 1950 में जब भारत ने अपना पहला गणतंत्र दिवस मनाया था, उस समारोह के मुख्य अतिथि भी राष्ट्रपति सुकर्णो ही थे। শুধু শহরের সৌন্দর্যায়ন করলেই হবে না, সেই সৌন্দর্য সংরক্ষণে সাধারণ নাগরিকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে। আজ আগরতলা পুর নিগমের 40 নম্বর ওয়ার্ড অফিসের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি জানান, ভবনটির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 88 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ড ও সংশ্লিষ্ট কাউন্সিলর নাগরিক পরিষেবা, স্যানিটেশন, মশক নিধন সহ বিভিন্ন পরিষেবা প্রদানের পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়নের নিরলসভাবে কাজ করে চলেছেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। প্রতিটি ওয়ার্ডে মানুষের সমস্যার দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও অনুকূল পরিবেশ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, 2019 সাল থেকে রাজ্যে পরিবর্তনের ধারা অব্যাহত রয়েছে। আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, দীর্ঘ প্রায় 50 বছর ধরে দখল হয়ে থাকা পুর নিগমের রাস্তা আলোচনার মাধ্যমে উদ্ধার করা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগম কমিশনার সাজু ওয়াহিদ, 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সরকার চৌধুরী, দক্ষিণ জোনের চেয়ারপারসন অভিজিৎ মল্লিক প্রমুখ। আর প্রতিদিন চলছে এরকম, মানে কোনো জায়গায় কিন্তু বসেনি আমরা। আমাদের সরকার যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডেভেলপ করতে হবে, 24টি পুকুর, লেক ইত্যাদি আমরা করলাম, জলাশয় প্রায়
এর জন্য 137 করোড়ের উপরে, অর্থাৎ 137 করোড় 10 লক্ষ টাকার মতো এর মধ্যে খরচ হয়েছে। এই যে পুকুরগুলো আছে, লেকগুলো আছে, সেগুলো আমরা তো পুরো সবার মাধ্যমে তো এটা করছি, কিন্তু আমাদের যারা নাগরিকরা আছেন তাদেরও কিন্তু দায়িত্ব বর্তায় যে এটাকে সৌন্দর্য রাখা, এটাকে প্রপারলি মেনটেন করা। রাজ্যের সমস্ত সরকারি অনুদানপ্রাপ্ত ও বেসরকারি বিদ্যালয় ও মাদ্রাসায় প্রতিদিন জাতীয় সঙ্গীতের পাশাপাশি জাতীয় গান বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আজ শিক্ষা দপ্তরের পক্ষে এক সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিদ্যালয়গুলিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিকে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও জাতীয় চেতনা আরও সুদৃঢ় করতে রাজ্য সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি জানান, এখন থেকে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান শুরু হবে জাতীয় গান বন্দে মাতরম পূর্ণাঙ্গ সমবেত পরিবেশনার মাধ্যমে। এরপর গাওয়া হবে জাতীয় সঙ্গীত জনগণ মন। এই সিদ্ধান্তের ফলে জাতীয় ঐক্য, সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলা হবে। পাশাপাশি আগামী প্রজন্মকেও আরও সচেতন ও রাষ্ট্রপ্রেমী নাগরিক হিসেবে গড়ে তোলার সংকল্প নেওয়া হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, চলতি বছরের 25 জুন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারণ প্রশাসন দপ্তরের মাধ্যমে সেই সিদ্ধান্ত শিক্ষা দপ্তরকে জানানো হয়। অ্যান্থাম এবং ন্যাশনাল সং দুটোই গেতে হবে এবং পুরো গেতে হবে। তো সেইভাবেই আমরা বলেছি সব স্কুল কলেজে করার জন্য। পশু সম্পদের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ, নজরদারি ও নিয়ন্ত্রণে উদ্ভাবনী উদ্যোগ শীর্ষক এক রাজ্যস্তরীয় সেমিনার অনুষ্ঠিত হয় আজ আগরতলার প্রজ্ঞা ভবনে। এই সূচনা করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার। তিনি বলেন, গত 5 বছরে রাজ্যে পশুপালনে ব্যাপক প্রসার ঘটেছে। পাশাপাশি আলোচনায় পশু পাখিদের রোগ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কার্যকর নজরদারির ব্যবস্থা গড়ে তোলা এবং সমন্বিতভাবে রোগ নিয়ন্ত্রণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা ডাক্তার নীরজ কুমার চঞ্চল সহ অন্যান্য বিশেষজ্ঞরা। Why don't we have similar research framework in each of our programs in the department also? A structured research framework. I would request, or I would rather urge the department to look in that way, so that each department has each section like NLM, the fodder component, the vaccination component. You have your data, but let us have a structured result framework by which we can, in our review meetings we do this, but for a better understanding of the sector, let us have a result framework similar to the World Bank line, or a wholesome view of what we are doing. উত্তর পূর্বাঞ্চলের প্রথম পেপারলেস এবং কর্পোরেট স্টাইল আগরতলা সিভিল হসপিটালের উদ্বোধন হতে চলেছে শীঘ্রই। এখানে থাকবে আধুনিক সব ব্যবস্থাপনা, সপ্তাহে প্রতিদিন থাকবে পরিষেবা। একটি প্রতিবেদন। উত্তর পূর্বাঞ্চলে প্রথমবারের মতোই কিন্তু চালু হতে চলেছে পেপারলেস হসপিটাল এবং তার নাম আগরতলা সিভিল হসপিটাল। আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই আগরতলা সিভিল হসপিটালের শুভ উদ্বোধন হতে চলেছে এবং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ডাক্তার মানিক সাহা, তার হাত ধরেই কিন্তু এই সিভিল হসপিটালের উদ্বোধন হতে চলেছে। এই মুহূর্তে আমরা ঠিক দাঁড়িয়ে আছি যে ওপিডি ব্লক রয়েছে, সেই ওপিডি ব্লকের সামনে। এবং যেমনটা আমরা জানি যে এই সিভিল হসপিটালে কিন্তু 24/7 যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু প্রদান করা হবে। রয়েছে ওপিডি ব্লক, 50 বিশিষ্ট এই হসপিটাল, যে উন্নত মানের যত পরিষেবা, সেই পরিষেবা কিন্তু এখানে প্রদান করা হবে। আগামী দিনে অবশ্যই যে পরিকল্পনা রয়েছে, যে বহির্রাজ্যে যারা বিশিষ্ট ডাক্তাররা রয়েছে তাদেরকেও এখানে আনার ব্যবস্থাপনার পরিকল্পনা কিন্তু রয়েছে। যে আমাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা নয়া সংযোজন অত্যন্ত প্রয়োজন ছিল। বিশেষ করে আগরতলা শহরবাসী যারা স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে চান, তাদেরকে অনেক সময় আমাদের রেফারেন্স হসপিটালে জিবিপি অথবা টিএমসি যেতে হয়। তো সেখানে যে ভিড়ের চাপ কমানোর জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানাই
উনি মুম্বাই কর্পোরেশনে কাজে গেছিলেন, কিন্তু উনি জেনেছেন যে মুম্বাই কর্পোরেশন এরকম স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হয়, তারা হসপিটাল পরিচালনা করেন। তো উনি আমার ডেকে পাঠিয়েছেন। ওনার মনে হয়েছে যে এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেন পারবে না, তা স্বাস্থ্য দপ্তর সবটা সহযোগিতা করবে। তো আমরা প্রাথমিকভাবে কাজটা শুরু করতে যাচ্ছি আগামী 12 জুলাই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে বিকেল 4টায় এটা উদ্বোধন হবে। এই পরিষেবা শুরু হবে আগরতলা শহরবাসী সহ রাজ্যবাসীর কাছে যারা আসবেন পরিষেবা গ্রহণ করতে। তো এটা প্রায় 22,000 স্কোয়ার ফিটের উপর করা হচ্ছে, নির্মিত হয়েছে একদম অত্যাধুনিক হসপিটাল। মানে আমি বলবো যে শহরে যতগুলো হসপিটাল আছে সবগুলি ভালো আছে, তার মধ্যে এটার অন্যতম হবে। এখন পরিষেবা প্রদানের ক্ষেত্রে আমরা চাইবো আরও বেশি উন্নত পরিষেবা দেওয়া যায় কি না, সেদিকে লক্ষ্য রেখেই মুখ্যমন্ত্রীর নির্দেশে, মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় এবং আমাদের NHM-এর জাতীয় স্বাস্থ্য মিশনের অর্থায়নে আর্থিক সহায়তায় আমাদের সম্পূর্ণভাবে আমরা আগরতলা পৌর নিগম এটা পরিচালনা করব। এবার সমস্ত কিছু হয়েছে, 50 শয্যা বিশিষ্ট এই হসপিটাল। আর এটার মধ্যে আপনি সমস্ত অপিডি আছে, আপনি আই বলুন, ডেন্টাল বলুন, গাইনি বলুন, অর্থোপেডিক বলুন, পেডিয়াট্রিক বলুন, সমস্ত মেডিসিন থাকতে হবে। এবং এটা একটা প্রথম উত্তর পূর্বাঞ্চলে, আমরা আগেও বলেছি যে এটা পেপারলেস হসপিটাল, এই প্রথম হচ্ছে। তো এটা একটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা পরীক্ষামূলক যদি পেপারলেস হসপিটালটা এখানে সাকসেসফুল হয় বা রোগীদের কোনো অসুবিধা না হয় বা সুবিধা হয় বেশি, তবে অন্যান্য হসপিটালগুলিতে সেগুলি প্রবর্তন করা যায় কিনা সরকার ভেবে দেখবেন। তো আমি বলবো যে এই পরিষেবা গ্রহণ করার জন্য অনুরোধ করবো সমস্ত ওয়ার্ড, বিশেষ করে আমাদের ওয়ার্ডে যে আরও 60টি PHC আছে, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে, এগুলিকে আস্তে আস্তে অন্তর্ভুক্ত করা হবে। আর এটা একটা দ্বিতীয় বিষয় হচ্ছে এই রাজ্যে প্রথম যে সকাল থেকে রাত্রি অবধি অপিডি চলবে, বিশেষজ্ঞ চিকিৎসকরা বলবেন। অন্যান্য হসপিটালে বিকেলবেলা থাকে না, সন্ধ্যাবেলা যারা বিশেষ করে কর্মচারী আছে, তারা অন্যান্য যারা স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার জন্য থাকেন, তারা অনেক সময় অসুবিধা পড়তে হয়। তো সেক্ষেত্রে আমাদের যেমন সমস্ত রাজ্য হসপিটালে যেমন অপিডি চালু আছে, পাশাপাশি আমাদের এখানে সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি চলবে। আসন্ন যে 12 তারিখ কিন্তু এই আগরতলা সিভিল হসপিটালের উদ্ঘাটন হতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরেই কিন্তু এই উদ্বোধন হতে চলেছে। এবং এই বিষয়ে আমরা আপনাদেরকে ডিটেইলসে জানিয়েছি, যিনি আমাদের মেয়র রয়েছে দীপক মজুমদার, উনি আপনাদেরকে বিস্তারিত এই বিষয়টা কিন্তু জানিয়েছে। একেবারেই আগরতলা সিভিল হসপিটাল থেকে আমি ইন্দ্রাণী দে রয়েছে আপনাদের সঙ্গে, ক্যামেরা পার্সন সুব্রত সাহার সঙ্গে, দূরদর্শন সংবাদ ত্রিপুরা। ভারতীয় জনগণনা 2027কে সামনে রেখে গণনাকারী এবং সুপারভাইজারদের জন্য 3 দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে উত্তর জেলায়। অতিরিক্ত জেলাশাসক বিজয় সিনহা জানান, এতে জেলার 875 জনগণনাকারী এবং 175 জন সুপারভাইজারকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য হল জনগণনা সংক্রান্ত সমস্ত বিষয়বস্তু বিস্তারিতভাবে তুলে ধরা। তিনি আরও জানান, আগামী 17 জুলাই থেকে স্বগণনা বা নিজ উদ্যোগে অনলাইনে নিজের তথ্য প্রদানের সুবিধা চালু হবে। আগামী 17 তারিখ থেকে আমাদের যে সেলফ ইনভোরেশন যে কাজটা শুরু হবে এবং আগস্টের 1 তারিখ থেকে আমাদের যে হাউস লিস্টিং অপারেশনের কাজ শুরু হবে। এটার জন্য আমাদের উত্তর ত্রিপুরা জেলাতে যে বিভিন্ন চার্জ আন্ডারে আমাদের টোটাল 10টা চার্জ আছে। এখানে আমাদের 8টা ব্লক এবং 2টো মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত, ওইগুলিতে আমাদের 885 জন এনিমোরেটর এবং 175 জন আমাদের সুপারভাইজার নিয়োজিত হয়েছেন। ভারতবর্ষের জনগণনা 2027কে কেন্দ্র করে চলছে প্রশিক্ষণ পর্ব। যে সকল সরকারি কর্মচারী এই জনগণনার কাজে যুক্ত থাকবেন, তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিটি স্থানের পাশাপাশি আমবাসা RD ব্লকেও চলছে প্রশিক্ষণের কাজ। ইতিমধ্যে প্রথম ব্যাচের প্রশিক্ষণ শেষে শুরু হয়েছে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি। পরবর্তী ধাপে হবে তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ। আজ আমবাসা RD ব্লকের BDO বর্ণিতা বিশ্বাস জানান, আগামী 1 আগস্ট থেকে শুরু হবে হাউস লিস্টিং এর কাজ। এর জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। চার্জের আন্ডারে 84 এনিউমারেটরস আছেন এবং 14 সুপারভাইজার্স আছেন। ওদের জন্য আমরা 3টে আলাদা ব্যাচে আমরা ট্রেনিং স্টার্ট করেছি। এর মধ্যে সেকেন্ড ব্যাচের ট্রেনিং এখন চলছে। হাউস লিস্টিং ব্লকের সেন্সাস স্টার্ট হবে 1 আগস্ট থেকে, তো তার জন্যই আমরা ওদের ট্রেনিং দিচ্ছি।
গোমতী জেলার করবুকারডি ব্লকেও জনগণনার দায়িত্বে নিয়োজিত কর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ চলছে। জনগণনার কাজ সুষ্ঠু, নির্ভুল ও সময়মতো সম্পন্ন করার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করেছে ব্লক প্রশাসন। এতে শতাধিক জনগণনা কর্মী ও সুপারভাইজারদের নিয়ে 3টি ব্যাচের প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়েছে, জানিয়েছেন করবুকারডি ব্লকের ভিডিও শুভ্রজিৎ পাল। জনগণনা দেশের পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই জনগণকে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। সুপারভাইজারদের 3টি ব্যাচে ট্রেনিং প্রশিক্ষণের একটা আয়োজন করেছি। ফার্স্ট ব্যাচ ইদানিং অন 3/7/2026 কমপ্লিট হয়ে গেছে, আর সেকেন্ড ব্যাচ শুরু হয়েছে। এটা ডে 2 সেকেন্ড ব্যাচের এনুমারেটর সুপারভাইজার ট্রেনিং এর। ওদের ট্রেনিং শেষ হওয়ার পরে আমাদের যখন সেলফ এনুমারেশন স্টার্ট হবে 17 জুলাই টু 31 জুলাই অবধি চলবে এটা। আর মেইন সেন্সাসের কাজ শুরু হবে 1 আগস্ট থেকে। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026কে ভিত্তি করে রাজ্যের চা শিল্পের বিকাশে প্রথমবারের মতো আসছে বড় বিনিয়োগ। রাজধানীর আগরতলার হাপানিয়া আন্তর্জাতিক অডিটোরিয়ামে আগামী 9-10 জুলাই অনুষ্ঠিত এই কনক্লেভে শুধু চা ক্ষেত্রে 726 কোটি টাকার বউ স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। নিগম কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে এর বিস্তৃত ব্যাখ্যা করে তিনি জানান, কনক্লেভে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে টিটিডিসির সাথে দেশের কয়েকটি সংস্থার মৌ স্বাক্ষরিত হবে। এর মধ্যে সর্বোচ্চ 500 কোটি টাকার মৌ হবে তামিলনাড়ুর MSNDR ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের সঙ্গে। এর বাইরেও আরও 3টি সংস্থার সাথে হবে 226 কোটি টাকার মৌ। এটি বাস্তবায়িত হলে চা শিল্পের সার্বিক বিকাশের পাশাপাশি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 10,000 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন টিটিডিসির এমডি রাজেশ কুমার দাস। দুদিনের কনক্লেভে 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব সুনিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। ত্রিপুরাতে এই প্রথমবার চা শিল্পে বহিরাগত বিনিয়োগের একটা আমাদের কাছে প্রস্তাব এসছে, এবং সেটা মোট আর্থিক যে মূল্য রয়েছে তার পরিমাণ হচ্ছে 726 কোটি টাকা। আগামী 9 এবং 10 জুলাই মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমাদের হাপানিয়াস্থিত যে বিজনেস কনক্লেভ হবে সেখানে মৌ স্বাক্ষরিত হবে। আমাদের টিটিডিসি এবং যারা সংশ্লিষ্ট আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন বিনিয়োগের ক্ষেত্রে, আমাদের এই যে 9-10 যে বিজনেস কনক্লেভ হবে সেখানে আমরা, আপনারা জেনে খুশি হবেন, 1 লক্ষ কোটি টাকার উপরে এখানে বিনিয়োগের প্রস্তাব সুনিশ্চিত হয়েছে। সচেতন হন, প্রস্তুত হন, নিরাপদ হন, এই ভাবনায় আজ কৈলাসহরের মরু নদীতে অনুষ্ঠিত হয় বিপর্যয় মোকাবেলায় বিশেষ মহড়া। কৈলাসহর মহকুমা প্রশাসন এবং NDRF এর প্রথম ব্যাটালিয়ন আয়োজিত কর্মসূচিতে বিপর্যয়ের সময়, বিশেষ করে জলে ডুবলে এবং বন্যার সময় কিভাবে দুর্গতদের রক্ষা করতে হবে হাতে কলমে তার কলা কৌশল প্রদর্শিত হয়। তাছাড়া বিপর্যয়ের আগেও পরে করণীয় বিষয় সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়। সিভিল ডিফেন্স, আপদা মিত্র, মৎস্যজীবী, মাঝি সহ সাধারণ নাগরিকরা এতে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শাসক মেঘা জৈন, মহকুমা শাসক শান্তিময় দেববর্মা, NDRF এর SI डेनिस लोथा प्रमुख। क्या करना चाहिए, हाँ ऐसी कुछ टेक्निक होती है छोटी मोटी जो इमिडिएटली अगर हम लोग उस जो गोल्डन आवर बोलते हैं उसी समय अगर हमने उस तकनीक को अपना लिया तो फिर किसी न किसी की जान बच सकती है। तो क्योंकि आज आप बेस्ट ऑफ द बेस्ट जो नेशनल डिजास्टर रिस्पॉन्स फोर्स है उनके थ्रू आप ट्रेन हो रहे हैं। বিশেষত দুর্যোগের সময়, এবং যেটা দেখা গেছে আরো যে যখনই বন্যা প্লাবিত হয় বা কখনো কোথাও দুর্ঘটনা ঘটে তখন আমাদের ভলান্টিয়ার যাতে মানুষকে সাহায্য করতে পারে। ঊনকোটি জেলা প্রশাসন ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আজ কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে আয়োজিত হয় অভিজ্ঞতা বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলা শাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা, জেলা শিক্ষা আধিকারিক রাজেশ দেববর্মা সহ পদস্থ সরকারি আধিকারিকরা। জেলা শাসক মেধাবী শিক্ষার্থীদের আগামী দিনে পথ চলার সুযোগ ও অসুবিধা ইত্যাদি বিষয়ে মত বিনিময় করেন। অনুষ্ঠানে স্মারক উপহার ও শংসাপত্র দিয়ে 150 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়।
পলিমালচিং পদ্ধতিতে সবজি চাষ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছেন রাজ্যের উত্তর জেলার কৃষকরা। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে পাচ্ছেন প্রয়োজনীয় সহায়তা। একটি প্রতিবেদন। উত্তর জেলার পানিসাগর কৃষি মহকুমার সহায়তায় পলি মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে সাফল্যের মুখ দেখছেন এলাকার কৃষকেরা। পানিসাগরের প্রগতিশীল কৃষক রত্নদীপ দাস জানান, আধুনিক এই পদ্ধতির ব্যবহার শুরু করার পর থেকে তার সবজির উৎপাদন অনেক বেড়েছে। বর্তমানে পলি মালচিং পদ্ধতিতে শশা, করলা, বরবটি ও উচ্ছে চাষ করে এখন পর্যন্ত প্রায় 1,70,000 টাকার সবজি বিক্রি করেছেন তিনি। আমি মালচিং ব্যবহার করে শশা চাষ করেছি, রামাস চাষ করেছি, পানিলাউ আছে, আর করলা আছে, উস্তা আছে। আমি বেশিরভাগ মালচিং দিয়ে ক্ষেত করি, আর আমাকে পানিসাগর এগ্রিকালচার থেকে পলি মালচিং দিয়ে আমাকে অনেক সাহায্য করা হয়েছে। একইভাবে পলি মালচিং পদ্ধতিতে শশা চাষ করে লাভবান হয়েছেন অপর প্রগতিশীল কৃষক রমেশ দেবনাথ। চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রায় 1.5 লক্ষ টাকার শশা বিক্রি করেছেন বলে জানান তিনি। এই পলি মালচিং পদ্ধতিতে শশা চাষ করছি, বিভিন্ন ফসল চাষ করছি, চাষে আমরা উপকৃত হয়েছি এবং এই বছর আমরা 1.5 লক্ষ টাকার আমি শশা বিক্রি করছি এবং কৃষি দপ্তরের এই উদ্যোগে আমরা অনেক উপকৃত হয়েছি। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তথা কৃষক নিশিকান্ত নাথ এই বছর 3 কানি জমিতে পলিমালচিং পদ্ধতিতে শশা, ঝিঙে ও বেগুন চাষ করেছেন। এখন পর্যন্ত তিনি প্রায় 4 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকার সবজি বিক্রি করেছেন। তার মতে, আধুনিক এই পদ্ধতিতে চাষ করে কৃষকেরা উৎপাদন বাড়ানোর পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হতে পারেন। অন্যান্য কৃষকদেরও এই পদ্ধতিতে সবজি চাষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পলিমালচিংটা আরম্ভ করছি, পলিমালচিংটা ব্যবহার করায় দেখা যাইতেছে আগের তুলনায় ডাবল ইনকাম হইতেছে। পানিসাগর কৃষি মহকুমার সেক্টর অফিসার দিব্যেন্দু দেববর্মা জানান, পলিমালচিং পদ্ধতির ফলে উৎপাদন বৃদ্ধি ও জল সংরক্ষণের পাশাপাশি কৃষকেরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তার মতে, এই 3 প্রগতিশীল কৃষক আধুনিক পদ্ধতি গ্রহণ করে পানিসাগর মহকুমায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সির তরফ থেকে আমরা কৃষকদেরকে পলিমালচিং এর ব্যবস্থা করে দিই। পলিমালচিং ব্যবহার করে বরবটি, শশা এবং করলা চাষ করেন এবং এই চাষের ফলে তারা খুবই উপকৃত হয়েছেন। সব মিলিয়ে কৃষি দপ্তরের সহায়তায় এবং আধুনিক পলিমালচিং পদ্ধতির ব্যবহারে সবজি চাষে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে পানিসাগরে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি লক্ষাধিক টাকা আয় করে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন এলাকার কৃষকের। পানিসাগর থেকে বুদ্ধ ভট্টাচার্যের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। উত্তর ত্রিপুরার পদ্মবিল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজ আয়োজিত হয় নরেন্দ্র দেবনাথ ও সুশীলা দেবী স্মৃতি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 3য় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী পড়ুয়াদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক বিনয় ভূষণ দাস। ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি কল্পনা দেবনাথ, উত্তর জেলার বিদ্যালয় পরিদর্শক ফিরঞ্জন ত্রিপুরা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ বিশিষ্টজনেরা। বিদ্যালয়ের উন্নয়নে প্রাক্তন শিক্ষিকা কিরণবালা দেবনাথ 5 লক্ষ টাকার অনুদান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের হাতে তুলে দেন। স্মৃতি স্মারক হিসাবে এটা ব্যাংকে জমা হবে। এর থেকে যে ইন্টারেস্ট বা আয় হবে প্রতি বছর এই বিদ্যালয়ে ক্লাস 3 থেকে 12 পর্যন্ত যারা ফার্স্ট সেকেন্ড হবে তাদেরকে প্রদান করা হবে। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে আটলান্টা স্টেডিয়ামে শেষ 16 ম্যাচে 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। ম্যাচটি নিয়ে বিশ্ব ফুটবল প্রেমী দর্শকদের উন্মাদনা তুঙ্গে। 2022 বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে কাতারের ট্রাইব্রেকারে ফ্রান্সকে 4-2 গোলে হারিয়ে বিশ্ব ফুটবলের খেতাবে জয়লাভ করেছিল আর্জেন্টিনা। এদিকে আজ সকালে প্রি কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গেল বেলজিয়াম। সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় বিজয়ী দলের সামনে কোনো প্রতিরোধেই গড়ে তুলতে পারেনি যুক্তরাষ্ট্র। অন্যদিকে উত্তেজনাপূর্ণ ম্যাচে স্পেনের কাছে 1-0 গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগাল। আগামী 10 জুলাই লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামে স্পেন মুখোমুখি হবে বেলজিয়ামের। এখন আবহাওয়ার খবর।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের 8 জেলায় 2-1টি স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 71%। বিকেল 5:30 পর্যন্ত এমবিবি বিমানবন্দরের আশেপাশে বৃষ্টির পরিমাণ 23.1 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহরের সৌন্দর্য সংরক্ষণে সাধারণ নাগরিকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে বললেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত বিদ্যালয় ও মাদ্রাসায় জাতীয় গান বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক, নির্দেশ শিক্ষা দপ্তরের। বিজনেস কনক্লেভে শুধু চা ক্ষেত্রে 726 কোটি টাকার মৌ স্বাক্ষরিত হবে জানালেন টিটিডিসির চেয়ারম্যান। বিশ্বকাপ ফুটবলের শেষ 16-এ আজ রাতে আটলান্টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। বিদায় পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।